ওয়েলকাম টু সুমন সোহরাব। আজকে হচ্ছে ই পাসপোর্টের উপর একটা মাস্টারপিস ভিডিও নিয়ে আসছি। মাস্টারপিস বললাম এই অর্থে, আজকে হচ্ছে ই পাসপোর্টের উপর টোটাল 14টা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আপনি একটা নতুন ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা আপনার ই পাসপোর্টের সংশোধনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা নবায়ন বা রিনিউর জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেটাই হোক না কেন আজকের ভিডিওটা দেখতে পারেন, কারণ আজকের ভিডিওটা দেখলে এই 14টা ইনফরমেশন আপনি জেনে যাবেন। সো আপনার অ্যাপ্লাই করতে আর ভুল হবে না। আর আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যাদের হচ্ছে এই 14টার মধ্যে কোনো না কোনো ইনফরমেশন আগে থেকেই জানা আছে। তো কার কয়টা ইনফরমেশন আগে থেকেই জানতেন সেই নাম্বারটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো ফার্স্টে যেই কথাটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনি কি জানেন যে আপনার পাসপোর্ট যদি আপনি সংশোধন বা নবায়ন করতে যান, তখন যদি আপনি আপনার বর্তমান ঠিকানাটা আপনি সংশোধন করেন না, চেঞ্জ করেন, আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে না। শুধুমাত্র আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা যদি আপনি চেঞ্জ করেন বা সংশোধন করেন, আপনার কিন্তু পুনরায় পুলিশ ভেরিফিকেশন হবে। আর আপনার যদি নতুন পাসপোর্ট হয়ে থাকে, আপনি যদি একটাই অ্যাড্রেস দেন, আপনার কিন্তু একটাই পুলিশ ভেরিফিকেশন হবে। আপনি যদি দুই জায়গায় অ্যাড্রেস দেন, লাইক আপনার স্থায়ী ঠিকানা এক জায়গায় আর বর্তমান ঠিকানা আরেক জায়গায় দেন, আপনার কিন্তু সেক্ষেত্রে দুইটা পুলিশ ভেরিফিকেশন হবে। তারপরে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, আমরা যখন ই পাসপোর্টের জন্য অনলাইনে ফর্মটা ফিল আপ করি, ওখানে কিন্তু রোড, ব্লক, সেক্টর একটা অপশন আছে এবং সেটার পাশে অপশনাল লেখা আছে। বাট এই ফিল্ডটা কিন্তু অপশনাল না, এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড। আপনি যখন ফিল আপ করবেন, ফিল আপ করার পরে যখন 3 পাতার যে পিডিএফ কপিটা পাবেন, ওখানে দেখবেন এটাতে স্টার মার্ক দিয়ে আছে, মানে এটা ম্যান্ডেটরি ফিল্ড। আপনি অপশনাল দেখে যখন এটা না লিখে না ফিল আপ করে পাসপোর্ট অফিসে যাবেন, তখনই ঝামেলায় পড়বেন। তখনই কিন্তু আপনাকে বলবে যে এটা একটা ম্যান্ডেটরি ফিল্ড, এখানে স্টার মার্ক দেওয়া আছে, আপনি কেন ফিল আপ করেন নাই, ঝামেলায় পড়বেন। সো অবশ্যই এই ফিল্ডটা ফিল আপ করে দিবেন। তারপরে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, পাসপোর্ট অফিস কোনটা আপনি সিলেক্ট করবেন সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার বর্তমান অ্যাড্রেসের উপর, আপনার স্থায়ী ঠিকানার উপর না। সো আপনার বর্তমান ঠিকানা আপনি যেখানে দিবেন সেই পাসপোর্ট অফিসটাই কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এবং আপনাকে সেই পাসপোর্ট অফিসে যেতে হবে। সো আপনি কোন পাসপোর্ট অফিসে যাবেন তার ডিপেন্ড করে আপনার বর্তমান ঠিকানার উপর, স্থায়ী ঠিকানার উপর না। তারপরে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের একটা পাসপোর্ট আছে এবং আপনি নতুন করে পাসপোর্ট করতে যাচ্ছেন আর আগের পাসপোর্টটা হাইড করতে যাচ্ছেন। বাট এটা করা যাবে না। আপনি এটা করতে গেলে কিন্তু সেন্ট্রাল সিস্টেমে ধরা পড়ে যাবেন। আলটিমেটলি আপনার পাসপোর্ট তো নতুন করে করতেই পারবেন না, আর আপনি যে পাসপোর্টের ফিটা দিয়েছেন সেই ফিটাও আপনার মাইট যাবে, এই টাকাটাও আপনি পাবেন না। আলটিমেটলি একটা বিশাল একটা ঝামেলায় পড়ে যাবেন। সো এই কাজটা করতে যাবেন না। আপনার যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে সেটা অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। পাসপোর্টের যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন কিন্তু এটা দেখানোর অপশন আছে যে আপনার প্রিভিয়াসলি কোনো পাসপোর্ট আছে কিনা, এবং সেটা কি ই পাসপোর্ট নাকি হচ্ছে সেটা হচ্ছে এমআরপি পাসপোর্ট, সেটাও বসানোর অপশন আছে। সো সেটা অবশ্যই ওখানে দেখিয়ে দিতে হবে, হাইড করা কোনোভাবেই যাবে না। তারপরে যে কথাটা বলবো, অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমার একটা পাসপোর্ট ছিল, সেটা অনেক পুরাতন, সেটা হচ্ছে হ্যান্ড রিটেন, হাতে লেখা পাসপোর্ট। সেক্ষেত্রে আপনাকে কোনো ইনফরমেশন দিতে হবে না, কারণ ওই যে বললাম একটু আগে যে আপনার পুরাতন পাসপোর্ট থাকলে সেটা কিন্তু দেখাইতে হবে। এমআরপি হলে এমআরপির জায়গায় ক্লিক করে এমআরপি পাসপোর্টের নাম্বারটা দিতে হবে, আর ই পাসপোর্ট হলে ই পাসপোর্টের জায়গায় ক্লিক করে ই পাসপোর্টের নাম্বারটা দিতে হবে। আর আরেকটা ফিল্ড আছে যে আমার কোনো পাসপোর্ট নাই অথবা আমার কোনো হ্যান্ড রিটেন পাসপোর্ট ছিল। সো হ্যান্ড রিটেন পাসপোর্টের কোনো ইনফরমেশন ওরা চায় না, সো এটা আপনার দিতে হবে না। সো হ্যান্ড রিটেন পাসপোর্ট থাকলে কোনো টেনশন নেই, আপনি নতুন করে পাসপোর্ট করতে পারবেন। তারপরে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনি যদি আপনার বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে চান পাসপোর্টে, মানে আপনার একটা পাসপোর্ট আছে, আপনি পাসপোর্টটা রিনিউ করবেন। আপনি যখন পাসপোর্টটা করেছিলেন ফার্স্টে তখন আপনি আনমেরিড ছিলেন, এখন মেরিড হয়ে গেছেন। সো সেক্ষেত্রে আপনি মেরিড দিবেন, আর মেরিড দিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সাথে করে আপনার কাবিননামার কপিটা নিয়ে যেতে হবে। এখন অনেকে আছেন হইতে পারেন হিন্দু ধর্মের, তখন বলতে পারেন যে আমাদের কোনো কাবিননামা হয় না। ভাই, আপনাদের রেজিস্ট্রি করা যায়, আপনার রেজিস্ট্রি কপিটা নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আপনাকে ঝামেলায় ফেলতেই পারে। আর এমন হতে পারে যে আপনি আগে মেরিড ছিলেন, এখন আপনি ডিভোর্স, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে ডিভোর্স পেপার আছে সেটার কপি নিয়ে যেতে হবে। একটা প্রমাণ লাগবে যে আপনার এই ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করতে গেলে। আর যারা হচ্ছে নতুন পাসপোর্ট করবেন তারাও যদি আপনি সিঙ্গেল না দিয়ে ম্যারিড দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাবিননামার কপি লাগবে। সো কাবিননামার কপিটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, ফটোকপি নিয়ে গেলে হবে, অরিজিনাল কপি নিয়ে যাওয়া লাগবে না। আর একটা কাজ করতে পারেন, সেটা যদিও অপশনাল, চাইলে দিতে পারেন, যে আপনি যখনই আপনি ম্যারিড দেখাবেন ওখানে কিন্তু স্পাউসের নাম লেখার অপশন আসবে, স্পাউসের এনআইডি কার্ড লেখার অপশন আসবে। যদিও নাম তো লিখবেনই, বাট এনআইডি কার্ড নাম্বারটা যদিও অপশনাল, চাইলে দিতে পারেন, দিলে অবশ্যই এনআইডি কার্ডের কপিটার সাথে নিয়ে যাবেন। তারপরে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনি কত পেজের এবং কত বছরের জন্য পাসপোর্ট করবেন। যারা হচ্ছে মাইনর, যাদের বয়স 18-র নিচে, তারা কিন্তু চাইলেও 64 পেজ এবং 10 বছরের জন্য পাসপোর্ট করতে পারবেন না। তাদের জন্য অপশন একটাই, সেটা হচ্ছে 48 পেজ এবং 5 বছর। তবে
এখন বর্তমানে 64 পেজের কোনো পাসপোর্ট হচ্ছেই না, বাংলাদেশে বর্তমানে এটা বন্ধই রাখছে। সো আপনি চাইলেও 64 পেজ করতে পারবেন না, বাট আমি রিকমেন্ডও করি না কাউকে 64 পেজ করতে, বিকজ অফ যারা হচ্ছে বেশি ঘোরাঘুরি করে তাদের পেজগুলো ফুরিয়ে যেতে পারে। আদারওয়াইজ আপনি যদি বেশি ঘোরাঘুরি না করেন, আপনার 48 পেজই যথেষ্ট। সো বেস্ট প্যাকেজ হচ্ছে 48 পেজ 10 বছর, বাট আপনার বয়স সেক্ষেত্রে 18-র উপরে হইতে হবে। 18-র নিচে হলে আপনি 48 পেজ ঠিক আছে, বাট আপনি 5 বছরের বেশি পাবেন না, আপনি 10 বছর নিতে পারবেন না। 10 বছর নিতে গেলেই আপনাকে 18+ হইতে হবে। তারপরে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, অনেকেই আমাদের মধ্যে আছে যারা পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে টের পাই যে আমাদের কোথাও ভুল রয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন পেপারসগুলো জমা দিতে, তখন কিন্তু সেই ভুলটা ওনাদেরকে বলতে হবে যে আমার এখানে ভুল আছে, এবং এটার সাপেক্ষে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি অ্যাপ্লিকেশনও করবেন এবং ভুলটা ওনাদেরকে বললে ওনারা এটা সংশোধন করে তারপরে হচ্ছে আপনাকে ডেলিভারি যে স্লিপটা দিবে সেখানে কিন্তু সংশোধিত হয়ে আসবে। ডেলিভারি স্লিপটা আপনি চেক করে নেবেন যে আপনারটা সংশোধন করা হয়েছে কিনা। ডেলিভারি স্লিপে কিন্তু সংশোধিতটা থাকবে, যেটা সঠিক সেটাই থাকবে। সো এভাবে আপনি চাইলে কিন্তু ভুল থাকলেও সংশোধন করে জমা দিতে পারেন। তারপরে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বা শিডিউল রিলেটেড। আমরা অনেকেই জানি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, শিডিউল নেওয়া লাগে, অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করা যায় না, শিডিউল মিস করা যায় না, বাট সেটা শুধুমাত্র ঢাকার জন্য। আপনি যদি ঢাকার বাইরে হন, ইভেন আপনি যদি গাজীপুরেও হন, আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। হ্যাঁ, আপনি সাধারণত পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, তখনই এই মেসেজটা উপরে থাকবে যে এরকম একটা লেখা থাকবে, ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, জাস্ট ভিজিট দ্য অফিস ডিউরিং দ্য ওপেনিং আওয়ার্স। তার মানে কি, আপনি হচ্ছে যে কোনো অফিসিয়াল ডেতে জাস্ট অফিসিয়াল আওয়ারে গেলেই হবে, আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, কোনো শিডিউল নিতে হবে না। ঢাকার বাইরে হলে, আর ঢাকায় হলে শিডিউল নেওয়া লাগে, অ্যাপয়েন্টমেন্ট ডেটেই যাওয়া লাগে, আদারওয়াইজ কিন্তু আপনারটা রিসিভ করবে না। এবার আসি পেমেন্ট রিলেটেড কথাবার্তায়। আমরা যা জানি পাসপোর্টের জন্য একটা পেমেন্ট করতে হয়। এখন আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন, অনলাইন পেমেন্ট কথা বলতেছি বিশেষ করে, আপনার পাসপোর্টে যদি কোথাও ভুল থাকে, আপনি যদি সেই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করাতে চান, আপনার পেমেন্টটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সো এই কারণে আমি সাজেস্ট করি অফলাইনে পেমেন্ট করবেন, অনলাইনে পেমেন্ট করবেন না। এখন বলতে পারেন অফলাইনে পেমেন্টটা কি ঘরে বসে করতে পারবো? হ্যাঁ, আপনি অনলাইনে ঘরে বসেই অফলাইন পেমেন্টটা করতে পারবেন, সেটা হচ্ছে এই চালানের মাধ্যমে। আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে কীভাবে এই চালানের মাধ্যমে পেমেন্ট করতে হয়। আপনি চাইলে এই চ্যানেল দিয়ে কিন্তু ঘরে বসেই আপনার অনলাইনেই পেমেন্টটা করবেন, আপনার মোবাইল কম্পিউটার দিয়ে পেমেন্ট করবেন। তার মানে কি, অনলাইনে তো পেমেন্টটা হচ্ছে, বাট এটা অফলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হয়। আর আপনি যদি চালান বা এক পেয়ের মাধ্যমে পেমেন্ট করেন, সেটা কিন্তু অনলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হয়, সেটা কিন্তু অফলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হয় না। আলটিমেটলি আপনাকে কিন্তু ওই টাকার জরিমানা দিতে হবে, টাকাটা মাইট যাবে যদি আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করতে চান, যদি এক পে বা চালানের মাধ্যমে পেমেন্ট করেন। এই কারণে আমি মনে করি রিস্ক নেওয়ার দরকার নাই, চালানের মাধ্যমে পেমেন্ট করুন। তাহলে যদি কোথাও ভুল টুল হয়, আপনার যদি ক্যান্সেল করা লাগে অ্যাপ্লিকেশনটা, আপনার টাকাটা মাইট যাবে না। তারপরে একটা কথা বলবো, যেটা হচ্ছে আমরা অনেকেই টেনশনে পড়ে যাই অ্যাপ্লিকেশনটা করার পরে। এরকম একটা লেখা দেখতে পাই যে ইউ ক্যান নট শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট বিকজ রিশিডিউলিং অপশন ইজ ডিসেবলড, ইফ ইউ নিড টু মেক এ রিশিডিউল প্লিজ ক্রিয়েট নিউ রেজিস্ট্রেশন। এখন কথা হচ্ছে, আপনি যে পাসপোর্ট অফিসে অ্যাপ্লাই করেছেন সেই পাসপোর্ট অফিসে কি শিডিউল লাগবে? যদি আপনার শিডিউল নাই লাগে, যেটা আমি একটু আগে বললাম যে ঢাকার বাইরে সাধারণত শিডিউল লাগে না, সেক্ষেত্রে তো আপনার এই লেখাটা আসলে আপনার টেনশন করার কিছু নাই, আপনি তো শিডিউলই লাগবে না। তাহলে এটা আসছে বাই ডিফল্ট, ওয়েবসাইটে আসে তাই আসছে, বাট টেনশন হওয়ার কিছু না, আপনার তো শিডিউল লাগবেই না। তারপরে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, আমাদের অনেকেরই কিন্তু বাবা মার এনআইডি কার্ডের সাথে আমাদের এনআইডি কার্ডে যে বাবা মার নামটা লেখা আছে সেভাবে হুবহু মিল না, একটু পার্থক্য আছে। সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু আপনার বাবার এনআইডি কার্ডটা নাম্বারটা না দিতে পারেন, মায়ের এনআইডি কার্ডের নাম্বারটা না দিতে পারেন। না দিলে কিন্তু প্রবলেম না, বিকজ অফ এগুলো কিন্তু অপশনাল। হ্যাঁ, আপনি যখন আপনার নিজস্ব এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করবেন, বাবা মার এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে অপশনাল। বাট আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার যদি বয়স 18-র নিচে হয় বা 20-এর নিচে হয়, আপনার অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন। বাট সেক্ষেত্রে কিন্তু বাবার অথবা মার যে কোনো একজনের এনআইডি কার্ডের নাম্বার দিতেই হবে। দুজনের দেওয়া ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না, বাট একজনের অবশ্যই এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, এটা ম্যান্ডেটরি। তো লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার সময় কিন্তু আমাদেরকে ইমেল ভেরিফিকেশন করতে হয়। তো অনেকেই আবার আমাকে কমেন্ট করে জানান যে ভাই আমার ইমেলে কোনো ইমেল আসে নাই, আমি ভেরিফাই কীভাবে করব? হ্যাঁ, আপনার ইমেইলে হয়তো ইনবক্সে আসে নাই, আপনাকে চেক করতে হবে আপনার স্প্যাম ফোল্ডারটা। যদি জিমেল হয় স্প্যাম, আপনার হটমেল হলে জাঙ্ক ফোল্ডার। এক এক মেইলের প্ল্যাটফর্মে এক এক নামে এটা বলা আছে, লাইক জিমেলে যেটা বললাম স্প্যাম নামে আছে, হটমেইলে জাঙ্ক নামে আছে, ইয়াহুতে মনে হয় স্প্যাম নামে আছে। যাই হোক, ওরকম আপনার ইনবক্সে নাও আসতে পারে। সো আপনি চাইলে যদি ইনবক্সে না খুঁজে পান, সেক্ষেত্রে স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারগুলোতে চেক করবেন, পেয়ে যাবেন, না পাওয়ার কিছু নাই। ইভেন আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা যখন আপনি সাবমিট করবেন সাকসেসফুলি, তখন কিন্তু আপনাকে মেইল করে এই 3 পেজের যে কপিটা, যেটা আপনার টোটাল ফর্মটা ফিল আপ করছেন, সেটাও কিন্তু পাঠানো হবে। সো সেখান থেকেও কিন্তু আপনি এটা
ডাউনলোড করতে পারবেন। আরেকটা ইনফরমেশন শেয়ার করার বাকি ছিল, সেটা হচ্ছে আমরা যখন 3 পাতার অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করব তখন কিন্তু ওখানে কিছু ইনফরমেশন লেখা লাগবে, লাইক লাস্টে একদম নিচে হচ্ছে আপনার সিগনেচার ডেট লেখা লাগে, তার মাঝখানে কিছু ফর্ম মানে কিছু লেখা লাগে, লাইক 84, 85, 86, 87 এই 4টা ঘরে কিন্তু আপনাকে ব্যাংক নেম, পেমেন্ট ডেট, পেমেন্ট রেফারেন্স নাম্বার, তারপর পেইড অ্যামাউন্ট এগুলো লিখতে হবে। ব্যাংক নেম মানে আপনি এই চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করলে সাধারণত ব্র্যাক ব্যাংকের গেটওয়েটা ওপেন করে আপনি দিতে পারবেন, সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক লিখে দিবেন। তারপরে পেমেন্ট রেফারেন্স নাম্বার মানে চালান নাম্বার, আপনাকে একটা চালান কপি যখন দেওয়া হবে ওখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে, সেটা আপনার মোবাইলেও কিন্তু SMS আসবে, সেটা দিয়ে দিবেন। আর হচ্ছে আপনার পেমেন্ট ডেটটা আপনি কত তারিখে পেমেন্ট করেছেন সেটা দিবেন। আর পেমেন্ট অ্যামাউন্ট তো আপনি জানেনই আপনি কত টাকা পেমেন্ট করেছেন, সেটা আপনার এখানে বসাই দিলেই হয়ে যাবে। তো পাসপোর্ট রিলেটেড অনেকগুলো ইনফরমেশন কিন্তু শেয়ার করে ফেললাম। এই অনেকগুলো ইনফরমেশনের মধ্যে কয়টা ইনফরমেশন আপনার আগে থেকে জানা ছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা হচ্ছেন এখন ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর হচ্ছে ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনটা খোলা আছে, বোথ ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।